হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গল্প ঘরে। আমি আকিল। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে। আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার। তিনি একজন আইরিশ লেখক, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা, কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ। এই গল্পে আছে পুরনো মিশরের রহস্য, অলৌকিক শক্তি, আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ। গল্পঘরে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব। 6. সন্দেহ। খুব দ্রুত নিজেকে সামলে নিল মার্গারেট। আত্মমর্যাদা বজায় রাখার সুরে বলল, ঠিক আছে মিসেস গ্র্যান্ট, যেতে পারে ওরা। খালি হাতেও যাবার দরকার নেই। আজকের দিন পর্যন্ত পুরো বেতন, সে সঙ্গে 1 মাসের অগ্রিম দিয়ে দাও ওদের। এতদিন খুব ভালো মতো কাজ করেছে ওরা, তার পুরস্কার পাওয়া দরকার। চলে যেতে যে চাইছে তা তো আর স্বাভাবিক পরিস্থিতিতে নয়। ভয়ের মধ্যে কাজ করবে কিভাবে? ওদেরকে বলে দাও, এখানে সব ঠিকঠাক হয়ে গেলে আবার ফিরতে পারবে ওরা। দরজা খোলা রইল। কাজটা ঠিক করছেন না, মনক্ষুণ্ণ কণ্ঠে বলল মিসেস গ্র্যান্ট। বিশ্বাসঘাতকদের দল। এতদিন কত ভালোভাবে রেখেছেন ওদের, নিজে ওদের ভালো মন্দর খোঁজ খবর নিয়েছেন। সামান্য বিপদ দেখেই যারা এমন মালিকের পাশ থেকে কেটে পড়ে, তাদের কোনো দয়া দেখানো ঠিক না। থাক, ওভাবে বলো না, বাধা দিয়ে বলল মার্গারেট। যাও, ওদের পাওনা মিটিয়ে দাও। আর হ্যাঁ, যারা থাকবে তারা আগামীতে দ্বিগুণ বেতন পাবে, এ কথা বলে দিও। তাতে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। ভয় পেয়েছে ওরা, টাকার লোভে থাকবে না। লোভ দেখাচ্ছি না, বিপজ্জনক পরিস্থিতিতে থাকবে বলে এই বাড়তি বেতন। যাকগে, না থাকলে তো আর জোর করা যাবে না। বলে দেখো কেউ থাকে কিনা, নইলে তুমি আর অন্য যে দুজন থাকছো তাদের দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। মানে যতদিন না নতুন চাকর পাচ্ছি আর কি। যাও, টাকা পয়সা কিন্তু একেবারে পাই পাই করে হিসাব করে দেবে, কারোর যেন কোনো দাবি না থাকে। কাঁধ ঝাঁকালো মিসেস গ্র্যান্ট। বলল, 7 জনমের ভাগ্য ওদের এমন রাজকন্যার মতো মালকিন পেয়েছে। উল্টো ঘুরে বেরিয়ে গেল সে। কথাটা আমার মনে দাগ কাটল। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম মার্গারেটকে। হ্যাঁ, রাজকীয় অবয়বই বটে। তন্নি একহারা চেহারা, দাঁড়ানোর ভঙ্গিতে আত্মমর্যাদার ছাপ। ওকে প্রথম দেখেছিলাম বেলগ্রেভ স্কোয়ারের বল নাচের আসরে। সেদিন পুরোপুরি রাজকন্যার মতোই লাগছিল। কালোর ওপর সোনালি ফুলের নকশা কাটা একটা গাউন পরেছিল ও। মাথার চুলে গোঁজা ছিল একটা পুরনো মিশরীয় মুকুট। হাতেও পরেছিল একটা অ্যান্টিক ব্রেসলেট। বল নাচের এক আয়োজক যখন আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন, তখন কিছুটা সিটিয়েছিলাম। নিজেকে বড্ড ক্ষুদ্র মনে হচ্ছিল ওর সামনে। মার্গারেটের ডাকে ধ্যান ভাঙল। যেসব চাকর চলে যাবে ওদের সঙ্গে শেষবারের মতো কথা বলতে যাচ্ছে। আমি যাব কিনা জানতে চাইল। মাথা নাড়লাম, ইচ্ছা করছে না। শেষ বিকেলে ট্রেলনি হাউসে ফিরে এলো সার্জেন্ট ড। আমি তখন স্টাডিতে সময় কাটাবার জন্য একটা বই পড়বার ব্যর্থ চেষ্টা করে চলেছি। মন এতই বিক্ষিপ্ত হয়ে আছে যে বইয়ের পাতায় কিছুতেই মন বসাতে পারছি না। বাড়িতে ঢুকেই আমার কাছে চলে এলো ডিটেকটিভ। স্টাডির দরজা বন্ধ করে ইতিউতি চাইল, যেন নিশ্চিত হয়ে নিচ্ছে ঘরে আর কেউ নেই। ব্যাপারটা লক্ষ্য করে ভ্রু কুঁচকে গেল আমার। জিজ্ঞেস করলাম, এমন করছেন কেন? কি হয়েছে? জানালার পর্দা টেনে দিয়ে আমার কাছে এসে বসল ট। বলল, আপনার সঙ্গে আমার একান্তে কথা বলা দরকার। বলুন, আমি শুনছি। যা বলবো সেটা কিন্তু গোপন রাখতে হবে। কারোর সঙ্গে আলোচনা করতে পারবেন না, ঠিক আছে? কাঁধ ঝাঁকালাম। নিশ্চয়ই, সেটা যদি মিস্টার ট্রেলনি আর মিস ট্রেলনির ভালোর জন্য হয়। একটু ইতস্তত করলো সার্জেন্ট। তারপর বলল, আপনি নিশ্চয়ই জানেন আমি আমার দায়িত্বকে সবার উপর স্থান দিই। শুধু পোশাকে আশাকে নয়, আমি মনে প্রাণে একজন পুলিশ, একজন ডিটেকটিভ। সত্য উদ্ঘাটন করাটা আমার দায়িত্ব। সেটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে তা আমি ভাবি না। বাধা দিলাম আমি। ভূমিকা করবার দরকার নেই, যা বলতে চান বলুন। আপনি না চাইলে আমি কাউকে কিছু বলবো না। ইয়ে, ব্যাপারটা একটু জটিল। এগোবার আগে তাই আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি। আমার কাছে আপনাকে বেশ বুদ্ধিমান মানুষ বলে মনে হয়েছে, তাই ভাবলাম আমার ধারণায় কোনো ভুল ত্রুটি থাকলে
সেটা হয়তো ধরিয়ে দিতে পারবেন। বুঝেছি। বলুন আপনি। গলা খাঁকড়ে দিল সার্জেন্ট। তারপর বলল, কেসটা নিয়ে আমি অনেক মাথা ঘামিয়েছি, কিন্তু সাধারণ কোনো সমাধান বের করতে পারিনি। সবচেয়ে অবাক ব্যাপার হলো, প্রতিটি আক্রমণের সময় কিন্তু বাড়ির দরজা জানালা বন্ধ ছিল। গত দুরাতে তো আমরা পাহারাও দিচ্ছিলাম। এটা নিশ্চিত করে বলতে পারি, সবার আলোকে কারোর পক্ষে বাড়িতে ঢোকা বা বেরোনো সম্ভব ছিল না। হুম। আপনি ভাবছেন হামলাকারী বাড়ির ভিতরেই ছিল? অনেকটা সেই রকম। আমার ধারণা, মানুষটা আমাদেরই কেউ। একটু চমকে উঠলাম। কি বলছেন এসব? ঠান্ডা মাথায় ভাবুন। আর কি ব্যাখ্যা থাকতে পারে পুরো ঘটনাটার? সিলভিও? ওটা একটা বেড়াল, মিস্টার রস। বড়জোর আঁচড়ে কামড়ে দিয়ে মানুষের রক্ত ঝরাতে পারে। পূর্ণবয়স্ক একজন মানুষকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামাতে পারে না। ছুরি দিয়ে তার হাত কেটে দুটুকরো করবার চেষ্টা করতে পারে না। বড়াই করছি না, তবে আমার অভিজ্ঞতা অনেক। সেই অভিজ্ঞতায় দেখেছি, যখনই কোনো অপরাধ ঘটে সেটার পিছনে মানুষের হাত থাকে, অন্য কিছুর নয়। বুঝলাম। কিন্তু আমাদের এখানে কোন মানুষটাকে সন্দেহ করছেন আপনি? অন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো ট। গলার স্বর খাদে নামিয়ে বলল, আপনি কি খেয়াল করেছেন, প্রতিটি ঘটনায় মিস ট্রেলনি সবার আগে ঘটনাস্থলে হাজির হয়েছেন? থমকে গেলাম কথাটা শুনে। ভুল বলেনি সার্জেন্ট। প্রথমবার মার্গারেটই ওর বাবাকে আহত অবস্থায় আবিষ্কার করেছে। দ্বিতীয়বার আমি আর নার্স কেনেডি রুমে ছিলাম বটে, কিন্তু চেতনা ছিল না কারোর। মার্গারেটই হাজির হয়েছিল বাকিদের আগে। তৃতীয়বার, মানে কাল রাতেও, ও উপস্থিত ছিল রুমে। ডর মুখের দিকে তাকালাম। তার চেহারা ভাবলেশীন, কিন্তু এইমাত্র যা বলল তা বিশেষ তাৎপর্য বহন করে। উকিল আমি, যুক্তিটা বুঝতে পারছি, তাও মানতে চাইল না মন। স্বভাবজাত ভঙ্গিতে পাল্টা যুক্তি দেখালাম। ও প্রতিবার সবার আগে হাজির হয়েছে বলেই ওকে দোষী ভাবাটা উচিত নয়। ব্যাপারটা কাকতালীয় হতে পারে না? আমি এখনো কিছুই ভাবছি না, শান্ত গলায় বলল সার্জেন্ট। কিন্তু অবস্থার দৃষ্টিতে মনে প্রশ্ন জেগেছে, তাই আলোচনা করতে এসেছি আপনার সঙ্গে। নীরব হয়ে গেলাম। মনটা দুশ্চিন্তা শঙ্কায় আচ্ছন্ন হয়ে গেল। মার্গারেটের জন্য। ওকে সন্দেহ করতে মন চাইছে না। নিশ্চয়ই অন্য কোনো ব্যাখ্যা আছে পুরো ঘটনাটার পিছনে। কিন্তু যতক্ষণ না সেটা প্রকাশ পাচ্ছে, ততক্ষণ সন্দেহের তালিকায় ও রয়েই যাবে। তাছাড়া মিস্টার ট্রেলনি মারা গেলে ওই সবচেয়ে লাভবান হবে। সমস্ত সহায় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারীও। চমৎকার একটা মোটিভ এমনিতেই দেখতে পাচ্ছে ড। মার্গারেটের জন্য কিছু করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। শেষে চুপচাপ সার্জেন্টের কথা শোনার সিদ্ধান্ত নিলাম। দায়িত্ব পালনে আপনাকে বাধা দেব না আমি, বললাম তাকে। কি করতে চান জানতে পারি? সেটা নিয়ে আমি নিজেও বিভ্রান্তিতে আছি, সরল গলায় বলল ট। আসলে অন্য কোনো সময় যদি কেউ এসে আমাকে বলতো মিস ট্রেলনির মতো চমৎকার একজন মহিলা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত, তাহলে তাকে সে পাগল ভাবতাম আমি। কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমি নিজের চোখে দেখেছি সব। ওকে দোষী ভাবতে আমারও ইচ্ছা করছে না, কিন্তু কি করব? তারপরও আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ভুল করেও একজন নিরপরাধ মানুষকে অভিযুক্ত করতে চাই না। কিছু যদি করতেই হয়, সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই করব। কাজটা সহজ নয়। বাড়ির সবখানে তল্লাশি করে প্রমাণ সংগ্রহের সুযোগ আমার আছে, কিন্তু মিস ট্রেলনির মনের মধ্যে কি চলছে সেটা জানা সম্ভব নয় আমার পক্ষে। তাই আপনার সাহায্য চাই আমি, মিস্টার রস। আপনি ওর বন্ধু, কাছের মানুষ। ওর সঙ্গে কথা বলে কি আমাকে জানাতে পারবেন বাবার সঙ্গে সম্পর্কটা আসলে কেমন? দুজনের মধ্যে কোনো বড় ধরনের দ্বন্দ্ব আছে কিনা, কিংবা মানসিকভাবে মিস ট্রেলনি স্বাভাবিক কিনা? আমাকে ওর বিরুদ্ধে নামাতে চাইছেন? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলাম। বিরুদ্ধে নয়, মিস্টার রস, বলল ড। ওর পক্ষেই কাজ করুন। প্রমাণ করে দিন আমার সন্দেহ ভুল। আমিও তাই চাই। করুণা অনুভব করলাম লোকটার জন্য। গেঁড়া কলে পড়ে গেছে বেচারা। মার্গারেটকে অপরাধী ভাবতে পারছে না সেও, যদিও পরিস্থিতি বলছে অন্য কথা। নিজে থেকে কিছু করতে পারছে না এই অবস্থায়, তাই ছুটে এসেছে আমার কাছে। প্রস্তাবটার বিষয়ে হ্যাঁ না কিছু বলবার সুযোগ পেলাম না। তার আগেই দরজা ঠেলে মার্গারেট ঢুকলো স্টাডিতে। ও দুঃখিত, আমাদের দেখে বলে উঠল ও। আমি জানতাম না আপনারা এখানে।
ক্ষমা চাইবার মতো কিছু হয়নি, বললাম আমি। আমরা এমনি কথা বলছিলাম। তারপর ইতস্তত করতে থাকলো মার্গারেট। আমাদের মুখের ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে জরুরি আলোচনা চলছিল দুজনের মধ্যে। মিসেস গ্র্যান্ট এসে বাঁচালো ওকে। ডক্টর উইনচেস্টার এসেছেন মিস। আপনার বাবার কামরায় গেছেন। আপনাকে ডেকেছেন ওখানে। মাথা ঝাঁকিয়ে দোতলায় রওনা দিল মার্গারেট। ওর পিছু নিলাম আমি আর ডক্টর উইনচেস্টারকে রোগীর পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত দেখলাম। কাজ শেষ না হওয়া পর্যন্ত চুপ রইলাম সবাই। তারপর জানতে চাইলাম মিস্টার ট্রেলনির অবস্থা। জবাবে ডাক্তার জানালেন, আগের মতোই আছেন ভদ্রলোক। কোনো উন্নতি হয়নি। মার্গারেটের কাছে অনুমতি চাইলেন, ওর আপত্তি না থাকলে আজ রাতটা তিনি এ বাড়িতেই কাটাতে চান। নিজের বাড়িতে ফিরবেন না আজ। মার্গারেটের তো আপত্তির প্রশ্নই ওঠে না। আমিও খুশি হলাম কথাটা শুনে। তবে সেই খুশি বেশিক্ষণ টিকল না। এক ফাঁকে ডাক্তার আমার কানে কানে বললেন, আপনার সঙ্গে কথা বলার জন্য থেকে গেলাম। কি কথা? আছে একটা ব্যাপার, পরে জানাবো। গোপনে কথা হওয়া দরকার। মিস ট্রেলনিকে বিষয়টা জানতে দিতে চাই না। সার্জেন্ট ডর মতো হাবভাব ডাক্তারের আচরণে। আবার চিন্তায় পড়ে গেলাম। বিকেল গড়িয়ে রাত নামলো। ডিনারের পর বাবার পাহারায় চলে গেল মার্গারেট, সঙ্গে মিসেস গ্র্যান্ট। করিডোরে থাকছে সার্জেন্ট ড। কফি আর ধূমপানের অজুহাতে আমাকে লাইব্রেরিতে নিয়ে গেল ডক্টর উইনচেস্টার। ওখানে গিয়ে সিগার ধরিয়ে তিনি বললেন, যাক, এবার একটু একান্তে কথা বলার সুযোগ পাওয়া গেল। মিস ট্রেলনি পাহারা ছেড়ে আসবে বলে তো মনে হয় না, কি বলেন? আমি একটা সিগার ধরিয়েছি। সেটায় টান দিয়ে বললাম, সম্ভবত। কিন্তু ব্যাপারটা কি? আপনার আচরণ হেঁয়ালির মতো ঠেকছে আমার কাছে। এখনো পর্যন্ত যা যা ঘটেছে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আমি আপনার সঙ্গে, বললেন ডাক্তার। হেঁয়ালি করছি না। পুরো ব্যাপারটা এতই রহস্যময় যে ওটারই প্রভাব পড়েছে আমাদের কথাবার্তায়। কেসটা খুবই জটিল। যত ভাবি ততই মাথায় সব জট পাকিয়ে যায়। দুটো রেখা, বিপরীতমুখী, দুটোই সমান তালে শক্তিশালী হয়ে উঠছে। এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমার। বাধা দিলাম আমি। জানতে চাইলাম, কিসে দেখার কথা বলছেন? জবাব দেওয়ার আগে কয়েক মুহূর্ত আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন ডাক্তার। অস্বস্তি বোধ করলাম একটু। সেটা দ্রুত কাটিয়েও নিলাম। পুরো ব্যাপারটায় আমি এখন আর নীরব দর্শক নই। মার্গারেটকে ভালোবাসি আমি। ওকে সন্দেহ করতে শুরু করেছে এরা। কথাটা ওকে জানতে দিতেও চাইছে না। অতএব ওর হয়ে যুক্তিতর্ক আর ব্যাখ্যা দিতে হবে আমাকেই। মুখটা কঠিন করে তুললাম আমি। সোজা হলেন ডাক্তার। বললেন, রেখা দুটো হচ্ছে বাস্তবতা এবং কল্পনার। প্রথমটার কথা ভাবুন। ডাকাতি আর খুনের চেষ্টা দেখতে পেয়েছি আমরা। মিস্টার ট্রেলনি আর নার্স কেনেডিকে এমনভাবে বেহুঁশ হতে দেখেছি যা হিপনোটিক সাজেশন কিংবা বিষ প্রয়োগের দিক নির্দেশ করে। এগুলো হচ্ছে বাস্তবতা। কিন্তু এসবের বাইরে ব্যাখ্যার অতীত কিছু বিষয়ও উদয় হয়েছে আমাদের সামনে। হ্যাঁ, ব্যাপারটা স্বীকার করছি আমি। স্বীকার না করে উপায়ও নেই। শেক্সপিয়ারের হ্যামলেট পড়েছেন? ওখানে একটা কথা আছে, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। কথাটার সত্যতা টের পাচ্ছি এখন। যাই হোক, আসুন আগে বাস্তবতা নিয়ে আলোচনা করি। এখানে একজন সম্ভ্রান্ত ভদ্রলোককে দেখতে পাচ্ছি আমরা। ঘর ভর্তি নানা ধরনের চাকর বাকর আছে। তবে ওরা কোনো সংঘবদ্ধ আক্রমণ চালিয়েছে বলে মনে হয় না। তার পিছনে কোনো উদ্দেশ্য দেখা যাচ্ছে না। ভদ্রলোক অত্যন্ত ধনী, শিক্ষিত এবং বুদ্ধিমান। এখনো পর্যন্ত যা বুঝেছি, তিনি একজন দৃঢ় চরিত্রের, সংকল্পবদ্ধ মানুষ। তার একমাত্র মেয়ে ঠিক তার পাশের কামরাতেই থাকে। নির্বিবাদী ভালো মানুষ দুজনেই। এদের উপর কোনো ধরনের হামলা হবার কারণ নেই। যে ধরনের পরিবেশে বাস করেন, বাইরের কারোর পক্ষে চাইলেও তা সম্ভব নয়। তারপরও হামলা হয়েছে। নিষ্ঠুর, বর্বরচিত হামলা, রাতের আঁধারে। খুব দ্রুত হামলার ঘটনাটি আবিষ্কৃত হয়েছে। এতই দ্রুত যে হামলাকারী তার কাজ শেষ করতে পারেনি। অথচ তার পালানোর কোনো চিহ্ন পাওয়া যায়নি, কোনো সূত্র পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু ভিকটিমকে।
তাঁর শরীরেই রয়েছে হামলার একমাত্র আলামত। দ্বিতীয় রাতে আবার হামলা করা হলো, তাও কিনা ঘরভর্তি সতর্ক মানুষদের ভিতর। কামরায় দুজন মানুষ ছিল, বাড়িতে একজন পুলিশ ডিটেকটিভও ছিলেন। তারপরও সব ঝুঁকি অগ্রাহ্য করে হামলা চালানো হলো। নার্সকে বেহুঁশ করে ফেলা হলো। আপনি রেসপিরেটর পরে থাকা সত্ত্বেও জেগে থাকতে পারলেন না। এমনকি ডিটেকটিভ ভদ্রলোকও এতটাই অপ্রকৃতিস্থ ছিলেন যে কিসের দিকে গুলি ছুড়ছেন তা বলতে পারলেন না। তবে এত কিছুর পরও একটা জিনিস নিশ্চিত হওয়া গেছে, অজ্ঞান হয়ে যাবার যে ঘটনা আমরা দেখেছি তা হিপনোসিসের মাধ্যম নয়, অন্য কোনোভাবে। সম্ভবত বাতাসের মাধ্যমে করা হচ্ছে। আপনার রেসপিরেটরই তার প্রমাণ। ওটার কারণেই আপনি অজ্ঞান হয়ে যাননি। ওটাই ফিল্টার করে বিষটাকে দুর্বল করে দিয়েছিল। আপনি তাতে শুধু ঘুমিয়ে পড়েছিলেন। মিস্টার ট্রেলনি বা নার্স কেনেডির মতো দুর্ভাগ্যের শিকার হননি। অবশ্য এই ব্যাখ্যাতেও কিছুটা গলদ আছে। মিস ট্রেলনি ওই রুমে আর সবার চাইতে বেশি সময় কাটিয়েছেন। বলতে গেলে সারাক্ষণই ওখানে আসা যাওয়া করছেন তিনি। অথচ তার ওপর আমরা কোনো বিরূপ প্রভাব দেখতে পাচ্ছি না। এ থেকে মনে হচ্ছে জিনিসটা যাই হোক না কেন, তা সবার উপর একইভাবে কাজ করছে না। মিস ট্রেলনির শরীর হয়তো ওটাকে প্রতিরোধ করতে পারছে, যা অন্যেরা পারছে না। এইভাবে ভাবলে কিছুটা গ্রহণযোগ্য হয় ব্যাখ্যাটা। আমরা অনুমান করতে পারি মিশরীয় আর্টিফ্যাক্টগুলো থেকে বিষাক্ত কিছু একটা নির্গত হচ্ছে। মিস্টার ট্রেলনি যেহেতু ওই রুমে সবার চেয়ে বেশি সময় কাটিয়েছেন, তাই উনি সবচেয়ে সিরিয়াসভাবে আক্রান্ত হয়েছেন বিষটাতে। এই জন্য কিছুতেই জ্ঞান ফিরছে না ওর। তবে তারপরও রহস্যটার সমাধান হচ্ছে না। আমার জানা মতে এমন কোনো রাসায়নিক জিনিস নেই, অন্তত আধুনিক বিজ্ঞানে, যা এই ধরনের বিবিধ প্রভাব দেখাতে পারে। মিস্টার ট্রেলনির ওপর শারীরিক হামলার যে ঘটনা ঘটেছে, সেটার সমাধান যদি করাও যায়, মানে যদি প্রমাণিত হয় যে এই বাড়িরই কেউ তাকে আক্রমণ করেছিল, তবু এই রহস্যটার সমাধান হবে বলে মনে হয় না। মিস ট্রেলনিকে সবকিছুর চাবিকাঠি বলে মনে হচ্ছে। কেন তিনি আক্রান্ত হচ্ছেন না বিষটাতে? সবার ওপর যেখানে ওই রুমটা বিরূপ প্রভাব ফেলছে, সেখানে তিনি কেন সম্পূর্ণ সুস্থভাবে ঘুরে বেড়াতে পারছেন? কাল রাতে ভয় পাওয়া ছাড়া এখনো পর্যন্ত কিছুই হয়নি তার। বিষয়টা অস্বাভাবিক নয়? চুপচাপ শুনলাম ডাক্তারের কথা। যদিও তার বলার ভঙ্গিতে দোষারোপের কোনো চেষ্টা নেই, তারপরও যুক্তিগুলো ভাবিয়ে তোলার মতো। সার্জেন্ট ডর মতো মার্গারেটকে সন্দেহ করছেন না তিনি, কিন্তু তার বক্তব্য মার্গারেটকে বাকি সবার চাইতে আলাদা বলে প্রমাণ করছে। এই ধরনের পরিস্থিতিতে ব্যতিক্রম বলে প্রমাণিত হওয়া আর সন্দেহের তীরে বিদ্ধ হওয়া একই কথা। প্রতিবাদের ইচ্ছা জাগলো, তবে চুপ করে থাকাই শ্রেয় মনে করলাম। ভালো করে সব জেনে নেওয়ার আগে মুখ খুললে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। ডাক্তার নিজেও অবশ্য আমার কাছ থেকে জবাবের আশা করছিলেন না। সিগারেট নিভে গিয়েছিল, ওটায় অগ্নিসংযোগ করে আবার বলতে শুরু করলেন তিনি। এবার আসি দ্বিতীয় রেখা, মানে কল্পনার প্রসঙ্গে। এখানে আসলে কি ঘটে চলেছে সেটা নিয়ে অনেক চিন্তা করেছি আমি। প্রতিবারই সমাধানগুলো যুক্তি আর বাস্তবতা ছেড়ে অবাস্তব কল্পনার দিকে ছুটে গেছে। জানি না কারণটা মিস্টার ট্রেলনি রুমের বিষাক্ত বাতাস কিনা। হয়তো ওই পুলিশ ভদ্রলোকের মতো আমিও কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েছি। কোনো কেমিক্যাল বা ড্রাগ ভেসে বেড়াচ্ছে হয়তো। কিন্তু জানাশোনা কোনো ড্রাগের সঙ্গে ওটার উপসর্গের মিল খুঁজে পাচ্ছি না আমি। অবশ্য মমি টাইপের গন্ধটার একটা ব্যাখ্যা আছে। পুরো কামরাটাই প্রাচীন মিশরীয় আর্টিফ্যাক্টে ভর্তি। সত্যিকারের একটা মমিও আছে, মানে ওই বিড়ালটার, যেটাকে সিলভিও পছন্দ করে না। ভালো কথা, একটা বিড়ালের মমির সন্ধান পেয়েছি আমি। কাল সকালে ওটা নিয়ে আসবো। সিলভিওকে নিয়ে পরীক্ষা করব। যাই হোক, গন্ধের কথা বলছিলাম। প্রাচীন মিশরের পুরোহিতরা অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ ছিল। তারাই হয়তো মৃতদেহের পচন ঠেকাতে এমন কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছে যা অমন গন্ধ ছড়াচ্ছে। আমরা হয়তো আজও ওই জিনিস আবিষ্কার করতে পারিনি। ব্যাখ্যাটা কিন্তু খুব একটা অবিশ্বাস্য নয়, বলে উঠলাম আমি। কল্পনার পাল্লায় ফেলছেন কেন একে? মলিন হাসি ফুটল ডাক্তারের ঠোঁটে। বাস্তবের ছোঁয়া ওই পর্যন্তই, মিস্টার রস। পরের চিন্তাগুলো একেবারেই অবাস্তব। আমার খালি মনে হচ্ছে মিস্টার ট্রেলনি এই গন্ধ, হামলা সবকিছু সম্পর্কে জানতেন। শুধু তাই না,
তিনি নিজেই পুরো ঘটনার পিছনে কলকাঠি নাড়ছেন। অজ্ঞান অবস্থায়? অবিশ্বাস ফুটল আমার কণ্ঠে। যা, তা কি করে হয়? আমিও ওভাবে ভেবে ব্যাপারটা উড়িয়ে দিতে পারলে খুশি হতাম, বললেন ডাক্তার। কিন্তু সমস্যা হচ্ছে ওর লেখা চিঠিটা। ওটাতে যেভাবে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, করণীয় ঠিক করে দিয়েছেন, তাতে তো মনে হয় কি ঘটবে তা আগে থেকেই জানতেন ভদ্রলোক। আমার হাতে নিরেট কোনো প্রমাণ নেই, তারপরও অবস্থার দৃষ্টে প্রতি মুহূর্তে গাঢ় হচ্ছে সন্দেহটা। কথা খুঁজে পেলাম না। আসলে এভাবে ভেবে দেখিনি ব্যাপারটা। ডাক্তার বললেন, আমাদেরকে কিছু একটা করতে হবে মিস্টার রস, এবং খুব শিগগিরই। এইভাবে অনন্তকাল থাকবেন না মিস্টার টেলনি। যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কি ঘটবে বুঝতে পারছেন? পুলিশ তদন্ত করবে, কোনো সূত্র পাবে না ওরা। যাকেই দোষী সাব্যস্ত করুক, তা করবে স্রেফ মোটিভের কথা ভেবে। কথাটার মর্মার্থ বুঝতে অসুবিধা হলো না। সার্জেন্ট ডরমো তো সরাসরি না হলেও আভাসে ইঙ্গিতে মার্গারেটের কথাই বলতে চাইছেন ডাক্তার। মোটিভের কথা ভাবলে ওর নামই সবার আগে আসে। শান্ত গলায় জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে সন্দেহ করছেন? প্রশ্নটা শুনে একটু থতমত খেয়ে গেলেন ডাক্তার। বললেন, সন্দেহ? না না, সন্দেহ করব কেন? তবে এখানে অস্বাভাবিক কিছু একটা প্রভাব আছে, তা বুঝতে পারছি। আপাতত ওটার রহস্য ভেদ করবার দিকেই আমার মনোযোগ। পরে যদি নিরেট কোনো তথ্য প্রমাণ পাই, তাহলে না হয় সন্দেহ টন্দেহ করা যাবে। কথাটা শেষ করেই ঝট করে দরজার দিকে তাকালেন তিনি। হাতল ঘুরতে শুরু করেছে। পর মুহূর্তে রুমে ঢুকলো মার্গারেট। ঠিক বিকেলের মতো, যখন আমি আর সার্জেন্ট ডগ কথা বলছিলাম। কাকতালীয় ঘটনা নিশ্চয়ই, কারণ আমাদের দেখে তখনকার মতো বিব্রত হয়ে উঠল। ঠিক একই ভঙ্গিতে বলল, দুঃখিত, আপনারা যে কথা বলছিলেন তা জানতাম না। অনুমতি না নিয়ে ঢুকে পড়েছি। কোনো অসুবিধা নেই মিস্টার এলনি, বললেন ডাক্তার। বলুন কি ব্যাপার? আপনাকেই খুঁজছিলাম, বলল মার্গারেট। ইয়ে, আমার খুব ক্লান্ত লাগছে, বসে থাকতে পারছি না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে ঘুমোতে যেতে চাই। যান প্লিজ, সত্যি ঘুম দরকার আপনার। চেহারা দেখে আগেই সেটা মনে হয়েছিল আমার। নিজে থেকে না আসলে খানিক পরে আমি জোর করে পাঠাতাম আপনাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো মার্গারেট। বলল, আজ রাতে কড়া পাহারা দরকার। তুমি কি ডক্টর উইনচেস্টারের সঙ্গে থাকতে পারবে? আমি অন্য রুমে ঘুমাবো ভাবছি। বাবার পাশের কামরায় থাকলেই টুকটাক শব্দে ঘুম ভেঙে যায়, ভয় করে। নিচতলায় হলঘরের পাশে কয়েকটা কামরা আছে, ওগুলোর একটাই থাকবো ঠিক করেছি। কোনো সমস্যা দেখলে ডেকে দিও আমাকে। কিচ্ছু ভেবো না, আশ্বাস দিলাম আমি। তুমি শুয়ে পড়ো। মাথা ঝাঁকিয়ে চলে গেল মার্গারেট। আমি গিয়ে দরজাটা আবার ভিড়িয়ে দিয়ে এলাম। ফিরে আসতেই ডক্টর উইনচেস্টার বললেন, বেচারি বড্ড নার্ভাস হয়ে আছি, শান্তির ঘুম দরকার। আমাদের দেখে কেমন চমকে উঠলেন, দেখলেন? কথা বলছিলাম, ওটা স্বাভাবিক ব্যাপার। এভাবে চমকে ওঠার তো কিছু ছিল না। মার্গারেটের পক্ষ নিয়ে বলতে চাইলাম, বিকেলেও ঠিক একইভাবে স্টাডিতে ঢুকতেই সার্জেন্ট ডোয়ার আমাকে কথা বলতে দেখেছিল। একই ব্যাপার দ্বিতীয়বার ঘটলে চমকানোটা অস্বাভাবিক নয়। কিন্তু চুপ করে গেলাম আরেকটা ব্যাপার ভেবে। ডাক্তার জানতে চাইতে পারেন ডিটেকটিভের সঙ্গে কি নিয়ে আলোচনা করেছি আমি। মিথ্যা বলা কঠিন হয়ে যাবে। তার চেয়ে মুখে খিলি এঁটে বসে থাকাই ভালো। একটু পর উঠে পড়লাম আমরা। রওনা হলাম রোগীর ঘরের দিকে। প্রায় অন্ধকার করিডর ধরে হাঁটতে হাঁটতে একটা বিষয় বিস্ময় জাগলো আমার মনে। আজ দুবার হঠাৎ করে হাজির হয়েছে ও। দুবারই ওকে নিয়ে আলোচনা করছিলাম আমি সার্জেন্ট ড এবং ডক্টর উইনচেস্টারের সঙ্গে। ব্যাপারটা কি সত্যিই কাকতালীয়, নাকি অন্য কোনো রহস্য আছে এতে? কি জানি। দীর্ঘশ্বাস ফেললাম আমি। সময়ই বলে দেবে তা।